শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেশে বিদেশে আমরা সবাই যখন বাংলা নববর্ষ উদযাপন করছি তখন কেমন কাটছে শেখ হাসিনার নববর্ষ। এর পাশাপাশি আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের প্রায় 2.5 ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। নববর্ষের দিনে আয়োজিত এই বৈঠকে কি আলোচনা হলো সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রথমেই একটু শুনে নি বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা। আসসালামু আলাইকুম। ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের শুভক্ষণে বাংলাদেশের সকল ভাই বোনকে শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরো একটি বছর অতিক্রম করেছি। ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষের জন্য ঠিকই আবার আমরা উন্নত জীবন দিতে পারবো। শুভ নববর্ষ। আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং এবারের নববর্ষ উপলক্ষে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে তার সাথে যারা কাজ করেন তার সাথে রয়েছেন সবাইকে তিনি নববর্ষের উপহার দিয়েছেন। এছাড়াও কেমন লাগছে এই প্রশ্ন করতে তিনি জানিয়েছেন যে দেশে থেকে দেশের সবার সাথে নববর্ষ উদযাপন করতে পারছেন না, এই বিষয়টা তিনি খুব মিস করছেন, এই জন্য কিছুটা মন খারাপ। এছাড়া তিনি ভালো আছেন। অনেকেই আমার কাছে জানতে চান যে নেত্রীর খবর কি। নেত্রী শারীরিকভাবে মানসিকভাবে ভালো আছেন। শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। মানসিকভাবে তিনি আমি আপনি যেটা ভাবতে পারি না তার চেয়ে অনেক অনেক বেশি স্ট্রং আছে এবং যারা তার সাথে নিয়মিত কথা বলেন কিংবা স্পেসিফিক খোঁজ খবর রাখেন তিনি ভালো আছেন। তিনি শুভেচ্ছা বার্তা তো শুনলেন, তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশে ফেরার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এটি তার সাথে কথা বলে আমাদের মনে হয়েছে। বাংলাদেশে এবার বৈশাখী শোভাযাত্রা 1433 হয়েছে। অন্তত ইউনূসের মতো অসভ্যতা অশালীনতায় ভরা ছিল না এবং যথেষ্ট মানুষ ঢাকায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। ঢাকা থেকে খবর পেলাম যে শোভাযাত্রায় যারা গিয়েছেন তাদের একটা অংশ আজকে নাকি ডাস্টবিন শফিককে তন্ন তন্ন করে এই রমনার বটমূল এবং আশেপাশে খুঁজেছেন এবং আজকে যদি ডাস্টবিন শফিককে সেখানে পাওয়া যেত হয়তো আজকে আমার এই আলোচনার টাইটেলটা বদলাতে হতো। অর্থাৎ এই জনধিকৃত চরমভাবে নিন্দিত ডাস্টবিন শফিক সে কিন্তু এখন খুব সহজে আর লোকচক্ষুর সামনে আসে না। আজকে নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি টাঙ্গাইলে গিয়েছেন, কৃষকদের আহ, কৃষি কার্ড দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা এই কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছিলেন এবং সরকারের যত ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে যেত। তো কৃষকের যত রকমের সরকারি সহযোগিতা সুবিধা এগুলো ব্যাপকভাবে দিয়েছিলেন শেখ হাসিনা। যাই হোক, তারেক রহমান এই কৃষকদের কৃষি কার্ড দিচ্ছেন, সেখানে তিনি কৃষকদের আম জাম গাছের চারা দিয়েছেন এবং বলেছেন যে আম জাম ফল হলে তার কাছে পাঠাতে। নিঃসন্দেহে আমি এটি নিয়ে কোনো সমালোচনা করব না, শুধু বলবো যে জাম হতে 7 থেকে 10 বছর লাগে। আম এটা ডিপেন্ড করে যে এটা কি বীজ থেকে হলো না গাছ থেকে হলো, এটা 3-4 বছরের মতো লাগে। সুতরাং আম জাম পাঠাইতে হলে দীর্ঘ সময় লাগবে। যাই হোক, সেটা বিষয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের প্রায় 2.5 ঘন্টার মতো রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে না বেন ক্রিস্টেনসেন না ডক্টর খলিল কেউ মিডিয়ার সাথে বা কোনোভাবে কথা বলছেন, একদম দুজনেরই টাইট লিপ। কিন্তু খবর আসলে আমরা পাই
প্রথমত হলো যে বলা হচ্ছে না এটা একটা নববর্ষের আহ, আহ, সৌজন্য সাক্ষাৎ, বাইরে গরম ছিল তাই এসি রুমে বসে আমরা একটু মাছ ভাত খেলাম। কিন্তু বিষয়টা হলো, আপনাদের কি মনে আছে যে এই বেন ক্রিস্টেনসন যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন এবং সিনেটের সাথে তার যে একটা ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বাংলাদেশে চীনের প্রভাব কমাতে কি করবেন। তার মানে হলো যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার যে পলিসিটা ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে আহ, শত্রুতা নয়, তার যে ফরেন পলিসি, এবং দেখা গেছে বাংলাদেশে ভারত কাজ করছে, চীন কাজ করছে, আমেরিকা কাজ করছে, রাশিয়া কাজ করছে, অর্থাৎ তিনি সবাইকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করছিলেন। কিন্তু এখন মানে আমেরিকা চায় যে এই বাংলাদেশের উপর থেকে চীনের প্রভাবটা যেন দূর করা হয়, এবং এই অ্যাসাইনমেন্ট নিয়েই কিন্তু বেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বেন ক্রিস্টেনসন কি বাংলাদেশকে চীন থেকে দূরে রাখতে পারছেন বা বাংলাদেশের উপরে চীনের প্রভাব কমাতে পারছেন? এটি নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে। কারণ রিসেন্টলি দেখা গেছে যে বাংলাদেশ ড্রোন সহ 8 ধরনের সামরিক অস্ত্র কিনবে। এই ড্রোন সহ সামরিক অস্ত্র এটি মেড ইন চায়না, কিন্তু বাংলাদেশ সরাসরি চায়না থেকে কিনছে না। বাংলাদেশ কিনছে একটি মানে একটি কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির হেড অফিসটা পাকিস্তানে। অর্থাৎ একটা পাকিস্তানি কোম্পানির মধ্যস্থতায় বাংলাদেশ 8 ধরনের সমরাস্ত্র কিনছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সব মিলিয়ে 8 ধরনের এই সমরাস্ত্র চায়নার অস্ত্র পাকিস্তানি কোম্পানির মাধ্যমে বাংলাদেশ কিনছে। এটা তো আমেরিকার যে অ্যাসাইনমেন্ট বেন ক্রিস্টেনসনের, সেই অ্যাসাইনমেন্টটা তো বলা যায় যে এটা চ্যালেঞ্জড হচ্ছে। আরো ইন্টারেস্টিং হলো যে এই আর্মস ক্রয়টা বাংলাদেশে একটা ডাইং ফ্যাক্টরি মধ্যস্থতা করছে বাংলাদেশের পক্ষ থেকে। তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী, এবং এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন তিনি হাওয়া ভবনের অধিপতি ছিলেন, এবং তখন তিনি মিস্টার টেন সব রাষ্ট্রীয় টেন্ডারবাজি, সব কমিশন নিতেন সবকিছু, তখন আপনাদের একটু যারা সেই সময়টা মনে করতে পারেন, সেই সময় একটা ডাইং ফ্যাক্টরি কিন্তু খুব নাম ছিল, মনে আছে? তারপরে আমরা গত 17 বছরে সেই ডাইং কোম্পানির নাম খুব একটা শুনিনি, অন্তত ব্যবসা করছে এটা শুনিনি। সেই ডাইং কোম্পানি যার প্রথম অক্ষর ডি, যাদের সমস্ত ঋণ টিন মৌকুফ হয়েছে এবং তারা আবার অ্যাক্টিভ হয়েছে, তো সেই ডি দিয়ে নাম করা ডাইং কোম্পানির মধ্যস্থতায় পাকিস্তানি কোম্পানির কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, যেটা আসলে চায়নার তৈরি। স্বভাবতই এই বিষয়টায় আমেরিকার জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে বেন ক্রিস্টেনসন এবং ডক্টর খলিল যে রুদ্ধদ্বার বৈঠক করলেন, সেখানেই আমেরিকান রাষ্ট্রদূতের পক্ষ থেকে বলা হয়েছে যে চায়নার কাছ থেকে কেন বাংলাদেশ সমরাস্ত্র কিনছে। অসহায়ের মতো ডক্টর খলিল বলেছে এই ব্যাপারে তার কিছু করার নেই, এবং এখানে বাংলাদেশের যে ডাইং ফ্যাক্টরিটা কাজ করছে সেটা তো আসলে সরকারের সাথেই, আমি বলতে চাচ্ছি না যে আসলে এটা সরকারের, একদম বলা যায় যে খুব শীর্ষ পর্যায়ের কারো কোম্পানি। তো সেই জায়গাটায় এখন আমেরিকা কিন্তু বিষয়টা খুব একটা সন্তুষ্ট না, বরং বলা যায় যে বাংলাদেশ চীনের সমরাস্ত্র কিনছে, এটার জন্য তারা ভীষণ নাখোশ। এবং খলিলকে তারা মোটামুটি ভদ্র ভাষায় বলেছে, কারণ খলিল আমেরিকান ইমপ্লান্ট। খলিলের কাজই হলো এই সরকারকে আমেরিকামুখী রাখা, ন্যাচারালি চীন থেকে দূরে রাখা, কিন্তু খলিল সেটা পারছেন না, বরং দেখা যাচ্ছে এই সরকারের সাথে চীনের দহরম মহরম ঠিকই আছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলেও ঠিক আছে। এদিকে চীন থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, এটা শুধুমাত্র যে আমেরিকার জন্য মাথা ব্যথা তা না, ভারতও খুব সতর্ক দৃষ্টিতে বিষয়টা দেখছে। কারণ ভারত সব ডিম এক ঝুড়িতে রাখবে না বলে আওয়ামী লীগের বাইরে তারা বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে, এবং বিএনপির সাথে তারা আসলে প্রতিবেশী হিসেবে একসাথে কাজ করতে চেয়েছে। কিন্তু
অনেকেই ভারতকে, ইভেন ভারতের নিজস্ব যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা অনেকেই ভারতকে ওয়ার্ন করেছিলেন যে বিএনপির অতীত, তারেক রহমানের অতীত, এই সব কিছু কিন্তু ভারতের সাথে বন্ধুত্বের সাথে ম্যাচ করে না, যায় না। তো এখন সেই অংশটাই ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দেখেন, আপনাদের সেই তারেক রহমান, আপনাদের সেই বিএনপি। সুতরাং প্যাচ কিন্তু ভালোই লাগছে। এই যে মানে একদিকে আপনি চায়নার অস্ত্র নিচ্ছেন, সেটা যেমন আমেরিকার মাথা ব্যথা, আবার সেটার শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনি পাকিস্তান কোম্পানির মাধ্যমে কিনছেন। কিন্তু বাংলাদেশের ওই ডাইং ফ্যাক্টরি এখানে কমিশনে দেন। কমিশন খাওয়ার অভ্যাসটা কি এত সহজে যায়? যাই হোক, নববর্ষের দিনে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। নববর্ষ সবাইকে নিয়ে উদযাপন করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।